গোসাবা সুন্দরবনের পাখিরালয় এবং সুন্দরবন ম্যানগ্রোভ সাফারির মূল প্রবেশদ্বার হলো গোসাবা। কি এমন আছে এখানে, আর কেনই বা জায়গাটির নাম গোসাবা? আসুন আজ আমরা এই ভিডিওতে সুন্দরবন ম্যানগ্রোভের মূল প্রবেশদ্বার গোসাবা সম্পর্কে আলোচনা করব। শিয়ালদাহ রেল স্টেশন থেকে ক্যানিং লোকালে ক্যানিং রেল স্টেশনে পৌঁছে যাওয়ার পর যে কোনো যাত্রীবাহী গাড়িতে ২৬ কিলোমিটার যাত্রা করার পর আপনি পৌঁছে যাবেন গদখালি ফেরিঘাট। আর এই গদখালি ফেরিঘাটে পৌঁছে দেখবেন বিদ্যাধরী নদী গোসাবা যাওয়ার আগেই ৪ ভাগে ভাগ হয়েছে। গদখালি ছাড়াও আরও ৩টি ভাগ হয়েছে এখানে, সেগুলি হলো বালিদ্বীপ, গোসাবা দ্বীপ এবং চণ্ডীপুর। গোসাবার আয়তন প্রায় আনুমানিক ২৯৭ বর্গ কিলোমিটার। গোসাবা দ্বীপের পশ্চিম অংশ বাসন্তী, উত্তরে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী এবং দক্ষিণ পূর্ব সীমানা বরাবর আছে ম্যানগ্রোভের ঘন জঙ্গল, আর পূর্বভাগে অবস্থিত বাংলাদেশ। গোসাবার বেশিরভাগ মানুষ এখন বহিরাগত কর্মসন্ধানী জীবনযাপন পালন করলেও অতীতে এমনটা ছিল না। গোসাবার সৃষ্টির ইতিহাস, কর্মজীবন ও উপার্জন ছিল অনেকটাই আলাদা। এক কথায় গোসাবাকে হ্যামিল্টন সাহেবের দান বলা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন ছিলেন স্কটল্যান্ডের একজন সফল ব্যবসায়ী। তিনি তার কর্মসূত্রে প্রথম কলকাতা ভ্রমণে আসেন। তৎকালীন ব্রিটিশ রাজত্বকালে সফল ব্যবসায়ী এবং ব্রিটিশ ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। ব্যবসা সূত্রে তিনি দক্ষিণবঙ্গের দ্বীপে ভ্রমণ শুরু করেন এবং ১৯০৩ সালে সরকারের কাছ থেকে মোহনার কাছে ৪০ বর্গ কিলোমিটার জমি তিনি কিনে নেন, যার মধ্যে গোসাবা, রাঙাবেলিয়া, সাতজেলিয়া ইত্যাদি দ্বীপ অন্তর্ভুক্ত ছিল। প্রকৃতি, গাছপালা এবং মাটির বিশুদ্ধতার টানে আবদ্ধ হয়ে পড়েন ড্যানিয়েল সাহেব। এরপর ড্যানিয়েল সাহেব নিজের দেশ অর্থাৎ স্কটল্যান্ডকে ভুলে এখানে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেয়। অন্যান্য ছোট দ্বীপগুলি থেকে তিনি আদিবাসীদেরকে নিয়ে আসেন তার দ্বীপে। নতুন বসতি স্থাপনের জন্য তাদেরকে উপযুক্ত থাকার পরিবেশ ও গাছপালা কেটে ছোট ছোট ঘর বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যান্য বদ্বীপগুলির তুলনায় আদিবাসীদের কাছে স্থায়ী ও উপযুক্ত বাসস্থান হিসেবে গড়ে ওঠে গোসাবা দ্বীপ। কিন্তু বন্যজন্তুর আক্রমণের ভয় থেকেই যায় তাদের সামনে। তাই ড্যানিয়েল সাহেব তাদেরকে আদেশ দেন, যারা এই ধরনের বন্য জন্তু অর্থাৎ বাঘ, বন্য শূকর, কুমিরের মতো হিংস্র পশুর শিকার করতে পারবেন তাদেরকে তিনি নানানভাবে পুরস্কৃত করবেন। পুরনো এই প্রথা মানতে মানুষ যেমন পুরস্কার গ্রহণ করেছেন, অন্যথায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এরপর ধীরে ধীরে শুরু হয় গাছপালা কেটে স্থায়ী বসতি গড়ার কাজ। ১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল সাহেবের ডাকে সাড়া দিয়ে ৩০ এবং ৩১শে ডিসেম্বর মাত্র ২ দিনের জন্য তিনি গোসাবা ভ্রমণে আসেন। ড্যানিয়েল সাহেব কবিগুরুকে থাকার জন্য একটি কাঠের বাংলো বাড়ি উপহার দেন, যেটি বর্তমানে গোসাবার বুকে কাঠ বাংলো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এবং ভালোবাসায় বেকন বাংলো নামে পরিচিত। কবিগুরু এখানে ভ্রমণ করে আদিবাসীদের জীবনযাপন, বন্য জন্তুর সাথে মানুষের এই ভয়াবহ জীবনযাত্রা এবং জীববৈচিত্র্য, গাছপালা ও শান্ত প্রকৃতি পর্যবেক্ষণ করে তিনি স্থানটির নাম দেন গোসাবা। অর্থাৎ গ অর্থাৎ গরু, সা অর্থাৎ সাপ, বা অর্থাৎ বাঘ। যদিও এখানে বিষধর সাপের সঙ্গে সঙ্গেও গোসাপ দেখতে পাওয়া যায়। গোসাবা নামটির ব্যাখ্যা শুনে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন তৎকালীন আদিবাসীরা বন্য প্রাণীদের সাথে কেমন লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। যেখানে মানুষের থেকে গরু, সাপ ও বাঘের প্রাধান্য বেশি, সেই স্থানের নামের বিশেষ বর্ণনার আর তেমন প্রয়োজন হয় না। আজকের সময়ে দাঁড়িয়ে গোসাবার বুকে বড় বড় বাজার, প্রশাসনিক কাজকর্ম, বড় মাঠ, স্কুল, সরকারি হাসপাতাল, ব্যাংক সবই বর্তমান। আর এই সব কিছুই তিনি দান করে গেছিলেন সেই সমস্ত মানুষদের জন্যে যারা এই গোসাবার অস্তিত্বের লড়াই চালিয়ে গেছিলেন এবং নিজেদের বসবাসকে নিশ্চিত করেছিলেন। দেখুন, কোনো জায়গা সৃষ্টির ইতিহাস সবসময় সহজ হয় না, যার বাস্তব উদাহরণ গোসাবা। আজকে আমরা গোসাবা সৃষ্টির ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে সেবিকা ট্রাভেলসের পরের কোনো ইনফরমেশনাল ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।